আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আচ্ছা, এই যে এতদিন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এত যে বিপ্লব হলো 18 মাস ধরে বা তার আগে ধরে ধরুন আরো 6 মাস, তাহলে 24 মাস বা 2 বছর ধরে ভারতীয় পণ্য বয়কট থেকে শুরু করে ভারত দখল পর্যন্ত আপনি টোটাল যদি লাইনটা আপনি দেখেন, মানে ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে মুখগুলো উঠে এসেছিল তাদের মধ্যে সব থেকে বেশি যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তারা ছিলেন হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি আর ওই 26 অক্ষর। এখন গত কালকে না পরশুদিন আমার একটা নজরে পড়লো, হাসনাত একটা পোস্ট কার্ড বেরিয়েছে, সেখানে লিখেছে হাসনাত যে আমাদের এখন শেখ হাসিনার পথ অনুসরণ করা উচিত, শেখ হাসিনাকে ছাড়া। তাই যদি হয় বাবু, তাহলে পরে তো দিল্লির আধিপত্য মেনে নিতে হবে। তাহলে দিল্লির আধিপত্য কি আপনারা মেনে নেবেন? আরো একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সেখানে আরো মারাত্মক, এতদিন যে সার্জিস আলম যিনি ভারতবর্ষের বিরুদ্ধে একেবারে মানে বিষ ওগড়াতেন এবং বলতেন আমরা যেটা বলবো সেটাই আইন, ভারতবর্ষের তেল নুন কোনো কিছু আমাদের পেটে সহ্য হবে না, আমরা ওই খাদ্য বর্জন করব, অন্য দেশ থেকে নিয়ে আসব। ভারত বিদ্বেষী চরমে উঠেছিল যখন সেই সময়তে। এখন শোনা যাচ্ছে তার বাবা নাকি ভারতে চিকিৎসা করতে এসছে। সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি বলতে পারবো না। আর তাই যদি হয়, আমি ধরেই নিচ্ছি এটা মিথ্যা। তার মানে আপনার সম্পর্কে দেশের মানুষের ধারণাটা এইটাই হয়েছে যে আপনি পারলে ইন্ডিয়ার পায়ে পড়ে যাবেন, কিন্তু এখন আর মুখ ফুটে বলতে পারছেন না। যেমন হাসনাতরা বলতে পারছে না, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলতে পারছে না, যেমন ওই 26 অক্ষর বলতে পারছে না। অনেকে বলেন 26 অক্ষর আপনি বলেন কেন? দেখুন, নামের হচ্ছে 24 অক্ষর, আর সঙ্গে আমি জুড়ে দিয়েছি গয়াকার দন্তের 9টায় অর্শ, তাহলে 24 আর দিয়ে হলো 26। ওই জন্য আমি বলি 26 অক্ষর, হিসেব মিলে গেল। তা এই 26 অক্ষর এখন আর বড় বড় কথা বলে না। নাসিরউদ্দিন পাটোয়ারি চুপ। এই যে এরা এত বক্তব্য দিত, এত এত চিৎকার চেঁচেমেচি করত, এত হামলা করেছিল, সরি, তা এখন তারা কোথায় গেলেন? তাই তখন ঠিকই খুঁজে পাওয়া যায় না। ভারতের বিরুদ্ধে এত বিদ্বেষ, এখন যে গাড়িটা চড়ে বেড়ান ভাই, সেই গাড়িটা তো ভারতের থেকে তেল দেওয়া গাড়ি। যে ভাতটা খান, যে চালটা, সেটা তো ভারতের। যে তেলটা দিয়ে রান্না করেন, সেটা তো ভারতের। যে মশলা দিয়ে খাবার রান্না হয় আপনার মা করে দেন, সেটা তো ভারতীয় মশলা। তাহলে পরে দাদা ভাই, আপনাদের এই ভারত বিপ্লব কোথায় গেল? ভারত বিদ্বেষ কোথায় গেল? আমি এবার যদি প্রশ্ন করি আপনাদের, ভারত ছাড়া আপনাদের গতি নেই, সেটা মানুন। মানবেন কি? একদিন আপনাদের মানতে হবে, একদিন আপনাদের মানতে হবে। আপনারা হয়তো ভাবছেন এখন মুখ দিয়ে বেরোচ্ছে শেখ হাসিনার দেখানো পথেই আমাদের চলতে হবে, একদিন আরো কদিন বাদে বেরোবে শেখ হাসিনা ছাড়া এই দেশ চালানো সম্ভব নয়। কারণ তারেক জিয়া এই দেশ চালানোর পক্ষে একেবারেই উপযুক্ত নন। তিনি দেশের কিচ্ছু হাল হকিকত কোনো খবর রাখেন না, অর্থনীতির তো কোনো খবর রাখেন না। দেশ অর্থনীতির তো অবস্থা খুব খারাপ, সেখান থেকে কি করে তুলবেন সেটাও মানে তার জানা নেই। গতকালকে আমি একটা হামের ওপরে, একটা শিশু মৃত্যুর ওপরে একটা রিপোর্ট করেছিলাম, সেটা দেখলাম লোকে পুরোটা দেখেছে। ওই 10 মিনিটের রিপোর্টটা পুরোটা দেখেছে। আমি দেখলাম ডিউরেশন, দেখলাম পুরোটাই লোকে দেখেছে। লোকে কম দেখেছে, কিন্তু লোকে পুরোটা দেখেছে। তার মানে আমি যেগুলো বলেছি, যে তথ্যগুলো দিয়েছি, সেই তথ্যগুলো
তারা সঠিক বলে মনে করছেন। যদিও আমি তো বলেছি, যদি আমি ভুল তথ্য পেশ করে থাকি তাহলে আমার বিরুদ্ধে আপনারা মামলা করতে পারেন। আমি সেই মামলা লড়বো, অথবা আপনারা ভারত সরকারের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন যে আমি প্রোপাগান্ডা ছড়াচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে। আমি তথ্যপত্র রেডি করে রেখে দিয়েছি। ওই যে $128 বিলিয়ন আপনি এ থেকে দিয়েছিলেন না, আপনার দেশীয় একটা ওষুধ কোম্পানিকে দিয়েছিলেন না, তার সঙ্গে যে চুক্তিপত্র হয়েছিল সেই চুক্তিপত্রটা 128 বিলিয়নের, আর আপনাকে দিয়ে রিসিপ্ট তৈরি করানো হয়েছিল যেটা, যে আপনি $128 বিলিয়ন নিচ্ছেন, সেই রিসিপ্টের কপিও আমার কাছে আছে। যাবেন কোথায় আপনি? আপনি পালিয়ে পার পাবেন না। আমি যেটা বলেছিলাম সেটাই হবে, সেদিকেই ঘটনা যাচ্ছে। নইলে পরে হঠাৎ করে আপনার রাষ্ট্রপতি হঠাৎ করে মুখ খুলছেন কেন? আপনার বিরুদ্ধে এত কিছু বেরোচ্ছে কেন? বেরোচ্ছে একটাই কারণে, ধীরে ধীরে আপনার দিকে ফাঁদটা এগিয়ে আসছে। আপনি বুঝতে পারলে পারবেন, না বুঝতে পারলে ঘোড়ার ডিম। এখন আপনি বাঁচার পথ খুঁজুন, আর আমরা আপনার পেছনে লেগে থাকবো। ধন্যবাদ। তারেক রহমান যদি চিরস্থায়ীভাবে আইন করে সংসদে পাশ করিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পথ পরিষ্কার করে ফেলেন, তাহলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে সুপ্রতিষ্ঠিত হবে, এই অবদান তো কিছুতেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির পক্ষে অস্বীকার করা সম্ভব হবে না। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান একটা বিরাট চমক দেখিয়েছেন। চমক বললেও কম বলা হবে। এমন এক ঘটনা ঘটাতে যাচ্ছেন যেটা কিনা রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের। মানে এ নিয়ে কোনো আলাপ ছিল না তেমন, যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করেছে, তারেক রহমান সরকার সেটাকে আইনে পরিণত করবে কিনা। বরং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অধ্যাদেশ কেন এখনো আইনে পরিণত করতে রাজি হচ্ছে না, বা সেটি কেন আইনে পরিণত করার জন্য সংসদে তোলা হচ্ছে না, এই নিয়ে আলাপ চলছিল জোরদার সংসদে। এবং সংসদে, মানে এই ভাগাভাগির সংসদে, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ঘোরতর মানে আলাপ প্রতিবাদ গড়ে তুলেছিলেন যে এই যে তাদের সংবিধান সংস্কার পরিষদটা, সেটাই বা কেন গঠিত হলো না, তারা শপথ নিলেন না কেন বিএনপির সংসদ সদস্যরা, এবং কেন সেই পরিকল্পনা অনুযায়ী সংবিধান সংস্কারের পথে তারা যাচ্ছেন না, গণভোটকে কিভাবে তারা অগ্রাহ্য করছেন। অথচ তারেক রহমান নীরবে আসলে ভেবে রেখেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একেবারে আইন করে নিষিদ্ধ করা, এই কাজটা পাকাপাকি করবার কোনো কৃতিত্ব তিনি অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারকে দিতে চান না। কারো দাবি দেওয়ার মুখে করেছেন, এগুলোর কোনো পরিপ্রেক্ষিত তৈরি করতে চান না। তিনি তার উদ্যোগে সরাসরি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে আইন পাশ করিয়ে নিতে চান সংখ্যাগরিষ্ঠতার জোরে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে। এবং সে কারণে যখন ভাবা হচ্ছিল যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার সম্ভবত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আর আইনে পরিণত করতে উদ্যোগ নেবে না, কারণ তারেক রহমান তো নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী, বিশ্বের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা তিনি যুক্তিসঙ্গত মনে করেন না, তিনি পছন্দ করেন না। কারণ একটা দলকে যদি এখন নিষিদ্ধ করা হয়, তাহলে কে বলতে পারে আগামীতে আমার দলটা, মানে তার দল বিএনপিকে কেউ নিষিদ্ধ করবে না? এমন যুক্তিসঙ্গত কথা যেই ব্যক্তি কিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন সাক্ষাৎকারে, সেই ব্যক্তির ওপর ভরসা করে এমনকি অনেক জায়গায়
মানে বাংলাদেশের অনেক আসনে আওয়ামী লীগের সেই 2024-এর 5ই আগস্ট থেকে মামলা হামলার জেরে পলাতক নেতাকর্মীরা বেরিয়ে এসে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের মঞ্চে উঠে রীতিমতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে তারা এই নির্বাচনে, যেহেতু আওয়ামী লীগ নাই, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকেই ভোট দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের একটা বিরাট অংশ মূলত তাদের নির্বাচনী প্রচারণায় এটা বলে প্রচার করেছিলেন যে তারা সব এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী যাদের বিরুদ্ধে কোনো সঠিক মামলা নাই, যারা সরাসরি কোনো অপরাধের সঙ্গে জড়িত না, যাদেরকে ভুয়া জুলাই হত্যা মামলায় জড়িয়ে ফেলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা তুলে নেওয়ার ব্যবস্থা করবেন এবং শান্তিপূর্ণভাবে তারা যাতে আবার এলাকায় বাস করতে পারেন সে ব্যবস্থা করবে। এমনকি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রকাশ্যে কথা বলতে থাকেন যে বিএনপি আওয়ামী লীগের ভোটে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিশ্চিত করছে। অথচ তারেক রহমানের পরিকল্পনা ছিল অন্য। তারেক রহমান দেশে ফিরেই 25শে ডিসেম্বর বলেছিলেন কিন্তু আই হ্যাভ আ প্ল্যান। কাজেই তার পরিকল্পনাটা ছিল যে তিনি আসবেন, এসে তিনি এই ধরনের কথাবার্তা বলবেন। যেমন নির্বাচনে জেতার পরেও তো তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনার পুত্রকন্যারাও নির্বাচনে বা রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেটা জনগণ ঠিক করবে। তিনি মনে করেন জনগণ যাকেই চাইবে তারই রাজনীতি করার অধিকার আছে। কিন্তু তারেক রহমানের প্ল্যান ছিল, তার আই হ্যাভ আ প্ল্যানের অংশ ছিল যে তিনি যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারপর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে একদিকে যেমন এই যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আবদার মতো তিনি জুলাই সনদ পাশ করবেন না, গণভোট অধ্যাদেশ পাশ করবেন না, গণভোটকে পাত্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামের কথা মতো সংস্কার করবেন না, অন্যদিকে তিনি এমন সংস্কার সাধন করবেন সে যেসব অধ্যাদেশকে তিনি আইনে পরিণত করবেন তাতে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিরও আর মুখ থাকবে না যে তারা সংসদে বা সংসদের বাইরে আন্দোলন গড়ে তুলে বলবে যে কই আমাদের ইচ্ছা মতো সংস্কার তো হলো না। কারণ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আজকের রাজনৈতিক অবস্থানের মানে 70টার বেশি আসন পেয়েছে জামায়াতের জোট, 11 দলীয় জোট। এই যে শক্তিশালী রাজনৈতিক অবস্থান সেটা একমাত্র তৈরি করা গেছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে তাকে নির্বাচনের বাইরে রাখার মাধ্যমে। এখন তারেক রহমান যদি চিরস্থায়ীভাবে আইন করে সংসদে পাশ করিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পথ পরিষ্কার করে ফেলেন, তাহলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে সুপ্রতিষ্ঠিত হবে এই অবদান তো কিছুতেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির পক্ষে অস্বীকার করা সম্ভব হবে না। এবং সেই প্রশংসা যখন পুরোপুরিভাবে তারেক রহমানকেই দিতে হবে, কারণ তারেক রহমান আগেই বলেছিলেন নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা তিনি যুক্তিসঙ্গত মনে করেন না। কিন্তু সংসদ, একটা নির্বাচিত সংসদ হোক না, ভাগাভাগির সংসদ হোক না, সেই সংসদকে নির্বাচিত করার আগেই অধ্যাদেশের মাধ্যমে একটা বৃহত্তম রাজনৈতিক দলকে বাইরে রেখে তারপর নির্বাচনটা করে এমন একটা সাজানো গোছানো সংসদ তৈরি করতে হয়েছে। কিন্তু সেই সংসদের মাধ্যমে আইন পাশ করিয়ে একবার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এবং সেই নিষিদ্ধ আইনের সঙ্গে নাকি আবার আওয়ামী লীগ করলে শাস্তিমূলক ব্যবস্থার বিধানও যুক্ত রাখা হচ্ছে, তাহলে মানে ওই যে এলাকায় এলাকায় যেই নেতাকর্মী সমর্থকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভুয়া মামলায় যাতে আপনাদের হয়রানি না করা হয় আমরা দেখব, ঢালাও জুলাই হত্যা মামলায় যাতে আপনাদেরকে দিনের পর দিন জেলে থাকতে না হয় দেখব, তারা যদি এখন দলে দলে এসে বিএনপি, জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেয় তাহলে এই ব্যক্তিদের পক্ষে তো এলাকায় কেন পুরো বাংলাদেশেই টিকে থাকা সম্ভব হবে না। কারণ তারা একটা শাস্তিযোগ্য নিষিদ্ধ দলের সদস্য হিসেবে, সমর্থক হিসেবে, নেতাকর্মী হিসেবে বিবেচিত হবেন। শেখ হাসিনা এই নির্দেশনা দিচ্ছিলেন যে আপনারা দলে দলে এখন
জেলায় জেলায় গিয়ে, শহরে শহরে গিয়ে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলুন, ওইসব কার্যালয়ে বসতে শুরু করুন, স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ বের করুন। কারণ ওই অন্তর্বর্তীকালীন সরকার একটা নিষিদ্ধ সরকার, অসাংবিধানিক সরকার, অবৈধ সরকার। ওই সরকার কোন অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে ওটাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সেই জোরের ওপর ভিত্তি করে কিন্তু তারেক রহমান সরকারকে পরখ করে দেখছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে। মানে প্রায় 40টির মতো কার্যালয় তারা খুলেছেন, সেটা যেমন আমার দেশ পত্রিকাতেই দেখেছি, আর ছবি তো দেখেছি। সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ নেতাকর্মীরা বার কাউন্সিল নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে কি করে যুক্ত হওয়া যায় সেসবের নানা রকম প্রচেষ্টাও নেওয়া শুরু করেছিলেন। কিন্তু এখন এই যে মানে এর মধ্যে 7ই মার্চে তারেক রহমান সরকার গ্রেফতার করেছে বটে, 32 নম্বরে সাধারণ নারী পুরুষ ফুল দিতে যাচ্ছে কেন, তাদেরকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। 7ই মার্চের ভাষণ ছাড়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এসব সত্যি বটে, কিন্তু অন্যদিকে আবার ওই যে কার্যালয়গুলো খুলতে দিচ্ছিল, নানা জায়গায় ছাড় দিচ্ছিল, আবার মানে এক রকমের সুতা টেনে ধরছিল। এতে মনে করা হচ্ছিল যে তারেক রহমান সরকার হয়তো মানে আওয়ামী লীগকে ছাড় দেবেন, কিন্তু তারা যাতে মহাসমারোহে রাজনৈতিক ময়দানে না আসতে পারেন সেই সুতাটাও ধরে রাখবেন। কিন্তু এভাবে যে একেবারে আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ফেলার উদ্যোগ নেবে তারেক রহমান সরকার, সে বিষয়ে কারো কোনো প্রস্তুতি ছিল না। এবং এখন আওয়ামী লীগকে একেবারে নতুন করে ভাবতে হবে। মানে তারেক রহমান তো ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেনাবাহিনী সহ অত্যন্ত শক্তিশালী কয়েকটি পক্ষকে রীতিমতো নানা রকম প্রতিশ্রুতি দিয়ে তবে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে আগে তার মা যখন মৃত্যুশয্যায় একেবারে ডিসেম্বরের শুরুতে এই সিদ্ধান্ত জানাতে পারলেন যে তিনি আসলে দেশে ফিরতে পারবেন নির্বাচনের তফসিল ঘোষণার পরে। তার আগে পর্যন্ত তার দেশে আসার কিছু ঠিক ঠিকানা ছিল না। কাজেই তখনও মনে করা হয়েছিল এই যে ভারতের অতি উৎসাহ তারেক রহমানকে সমর্থন দিতে, তার একটা বড় কারণ এই যে তারেক রহমানের সঙ্গে তাদের এই বোঝাপড়াটা হয়ে গেছে যে তারেক রহমান সরকার আসবে, বিএনপি সরকার ক্ষমতায় আসবে এবং এসে তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার যে কঠোর ব্যবস্থা সেটাকে ধীরে ধীরে শিথিল করবে এবং আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে ঢুকবে, বাংলাদেশের রাজনীতিতে একটা ভারসাম্য আসবে। আমেরিকা ভারতের যে শঙ্কা যে মানে বাংলাদেশের রাজনীতিটা ভীষণভাবে কট্টরপন্থী হয়ে পড়বে, ভাবা হয়েছিল তারেক রহমান সে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কার্যক্রমে সুযোগ দেওয়ার মাধ্যমে সেই কট্টরপন্থা থেকে বাংলাদেশকে তিনি সরিয়ে নেবেন। কিন্তু কে জানে তারেক রহমানের কি শুধুই বোঝাপড়া আমেরিকা, ভারত, বাংলাদেশ সেনাবাহিনীর একটি পক্ষের সঙ্গে হয়েছিল, নাকি অন্য পক্ষগুলোর সঙ্গেও হয়েছিল যারা বাংলাদেশে আসলে কট্টরপন্থী রাজনীতির বিকাশ চায়। চীন, তুরস্ক, পাকিস্তান। মানে তারেক রহমান তো বিস্মিত করে দিয়ে এরই মধ্যে সেনা গোয়েন্দা সংস্থার প্রধানকে আইএসআই চিফের সঙ্গে দেখা করতে পাকিস্তান পাঠিয়েছেন। তারেক রহমানকে চীনের কাছ থেকে সরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আবারও বিশেষভাবে নানা রকম ইঙ্গিতপূর্ণ ধমক এবং হুমকি দিতে তো হচ্ছে। কাজেই তারেক রহমান কার তরফে খেলতে চাইছেন কে বলতে পারে। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি শুধুই এতে সন্তুষ্ট থাকে কিনা এখন আসলে এর উপরেও হয়তো অনেক কিছু নির্ভর করবে। আওয়ামী লীগ কি ভিন্ন নামে ফিরবে? শেখ হাসিনার তরফে এমন কথাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে যে তিনি বলেছেন যে প্রয়োজনে অন্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে হলেও আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের সংগঠিত হতে হবে, স্থানীয় নির্বাচনে যোগদান করতে হবে। এখন সে পথে আওয়ামী লীগ হাঁটবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন করে যদি তার এই দল করার জন্য শাস্তির বিধান করা হয়, কদিন পরে যে জামাত, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীকে ধরেও তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে জেলে পুরে রাখবেন না তারেক রহমান, সেটাই বা কে বলতে পারেন। মানে যে অভিযোগ জামায়াতে ইসলামী দীর্ঘদিন করেছেন যে যাকে পেত তাকেই নাকি আওয়ামী লীগ জামায়াতে ইসলামী ট্যাগ দিয়ে জেলে পুরে রাখতো, তাহলে সে কাজগুলো যে এখন তারেক রহমান করবেন না তাই বা কে বলতে পারে। তারেক রহমান যে কি খেলা খেলছেন বলা মুশকিল, তবে এই খেলায় তিনি হারলে তারও যে তিনি টাইম ম্যাগাজিনকে যা বলেছেন সেটাই ঘটতে যাচ্ছে। মানে এরপরে
আইন করে যে দল নিষিদ্ধ হবে সে দলের নাম যে হবে বিএনপি, তাতে যেমন সন্দেহ নাই, তেমনি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে নানা রকম ভাগ বাটোয়ারা দিয়ে সন্তুষ্ট না রাখতে পারলে এই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সঙ্গে মিলেই যে আওয়ামী লীগ একদিন বাংলাদেশের রাজপথে ফিরে সেই যে মানে 96 সালে যেভাবে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করবার পর তার মা খালেদা জিয়ার সরকারকে আওয়ামী লীগ জামায়াতে ইসলামী যুবপথ আন্দোলন করে হটিয়ে দিয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে সে আশঙ্কাও সম্ভবত খুব দূরে রাখা যাচ্ছে না।